নমস্কার। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পোডিয়ামে দাঁড়িয়ে অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস এমন একটি ভাষণ দিয়েছিলেন যা পরবর্তীকালে কোটি কোটি মানুষের জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তিনি কোনো বড় তত্ত্ব বা জটিল দর্শনের কথা বলেননি। তিনি বলেছিলেন তার জীবনের মাত্র 3টি ছোট গল্পের কথা, যা আমাদের শেখায় কিভাবে জীবনের বিচ্ছিন্ন বিন্দুগুলো মেলাতে হয়, কিভাবে ব্যর্থতাকে ভালোবাসতে হয় এবং কিভাবে মৃত্যুকে ভয় না পেয়ে জীবনকে আলিঙ্গন করতে হয়। অনেকেই হয়তো এই বিখ্যাত ভাষণটি ইংরেজিতে শুনেছেন, কিন্তু এর প্রতিটি শব্দের গভীরতা যাতে আপনারা অনুভব করতে পারেন, তাই আজকের ভিডিওতে আমি স্টিভ জবসের সেই ঐতিহাসিক ভাষণটির সম্পূর্ণ বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক। ধন্যবাদ। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতকোত্তর অনুষ্ঠানে আজ আপনার সাথে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সত্যি বলতে, আমি কখনো কলেজ থেকে স্নাতক হইনি, আর এটি আমার জীবনের সবচেয়ে কাছাকাছি কোনো কলেজ স্নাতক ডিগ্রি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প বলতে চাই। এই তো, বড় কথা নয়, মাত্র 3টি গল্প। প্রথম গল্পটি বিন্দুগুলিকে সংযুক্ত করার বিষয়ে। প্রথম 6 মাস পর আমি রিড কলেজ ছেড়ে দিই, কিন্তু তারপর আরও 18 মাস ধরে ড্রপ ইন হিসাবে থেকে যাই। তারপর সত্যি সত্যি কলেজ ছেড়ে দিই। তাহলে কেন আমি স্কুল ছেড়ে দিলাম? আচ্ছা, এটা আমার জন্মের আগেই শুরু হয়েছিল। আমার আসল মা ছিলেন একজন অল্প বয়সী অবিবাহিত স্নাতক ছাত্রী, এবং তিনি আমাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি খুব দৃঢ়ভাবে অনুভব করেছিলেন যে আমাকে কলেজ স্নাতকদের দ্বারা দত্তক নেওয়া উচিত। তাই জন্মের সময় একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করেছিলেন। আমি যখন বেরিয়ে আসি, তখন তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন যে তারা সত্যিই একটি মেয়ে চায়। তাই আমার মা বাবা, যারা অপেক্ষমান তালিকায় ছিলেন, মধ্যরাতে ফোন করে জিজ্ঞাসা করেন, আমাদের একটি অপ্রত্যাশিত ছেলে সন্তান হয়েছে, তুমি কি তাকে চাও? তারা বলল, অবশ্যই। আমার আসল মা পরে জানতে পারেন যে আমার মা কখনো কলেজ থেকে স্নাতক হননি এবং আমার বাবা কখনো উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হননি। তিনি চূড়ান্ত দত্তক নেওয়ার কাগজপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। কয়েক মাস পরে, যখন আমার মা বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি কলেজে যাব, তখন সে রাজি হয়। এটাই ছিল আমার জীবনের শুরু, এবং 17 বছর পরে আমি কলেজে গিয়েছিলাম। কিন্তু আমি নির্বোধের মতো এমন একটি কলেজ বেছে নিলাম যা প্রায় স্ট্যানফোর্ডের মতোই ব্যয়বহুল ছিল, আর আমার শ্রমজীবী মা বাবার সমস্ত সঞ্চয় আমার কলেজের টিউশন ফিতে ব্যয় হচ্ছিল। 6 মাস পর আমি এর মূল্য বুঝতে পারছিলাম না। আমার জীবনে আমি কি করতে চাই তার আমার কোনো ধারণা ছিল না, আর কলেজ কিভাবে আমাকে এটি বুঝতে সাহায্য করবে তারও আমার কোনো ধারণা ছিল না। আর আমি এখানে ছিলাম, আমার মা বাবার সারা জীবনের জমানো সমস্ত টাকা খরচ করে। তাই আমি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস করলাম যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন বেশ ভয়ের ছিল, কিন্তু পিছনে ফিরে তাকালে এটা ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্তগুলির মধ্যে একটি। যে মুহূর্তে আমি স্কুল ছেড়ে দিতাম, তখনই আমি আমার আগ্রহের বাইরের প্রয়োজনীয় ক্লাসগুলো বন্ধ করে দিতে পারতাম, এবং যেগুলো আরও আকর্ষণীয় মনে হতো সেগুলোতে ভর্তি হতে শুরু করতাম। সব কিছুই রোমান্টিক ছিল না। আমার কোনো ডর্ম রুম ছিল না, তাই আমি বন্ধুদের ঘরে মেঝেতে ঘুমোতাম। আমি কোকের বোতলগুলো ফেরত দিয়েছিলাম 5 সেন্ট জমা দিয়ে খাবার কিনতে, আর প্রতি রবিবার রাতে শহর জুড়ে 7 মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে সপ্তাহে একবার ভালো খাবার খেতাম। আমার খুব ভালো লেগেছিল, আর আমার কৌতূহল এবং অন্তর্দৃষ্টি অনুসরণ করে আমি যা কিছুতে হোঁটট খেয়েছিলাম তার বেশিরভাগই পরে অমূল্য হয়ে উঠেছিল। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। সেই সময়ে রিড কলেজ সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি শিক্ষা প্রদান করত। ক্যাম্পাসের চতুর্পাশে প্রতিটি পোস্টার, প্রতিটি ড্রয়ারের প্রতিটি লেবেল সুন্দরভাবে হাতে ক্যালিগ্রাফ করা ছিল। যেহেতু আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম এবং সাধারণ ক্লাস নিতে হয়নি, তাই আমি এটি কিভাবে করতে হয় সেটা শেখার জন্য একটি ক্যালিগ্রাফি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিলাম।
আমি সেরিফ এবং স্যান সেরিফ টাইপফেস সম্পর্কে, বিভিন্ন অক্ষরের সংমিশ্রণের মধ্যে স্থান পরিবর্তন করার বিষয়ে, দুর্দান্ত টাইপোগ্রাফি কি করে সে সম্পর্কে শিখেছিলাম। আর আমার কাছে টাইপোগ্রাফি দারুণ লেগেছিল। এটা ছিল সুন্দর, ঐতিহাসিক, শৈল্পিকভাবে সূক্ষ্ম, যা বিজ্ঞান ধরে রাখতে পারে না। আর আমার কাছে এটা আকর্ষণীয় মনে হয়েছিল। আমার জীবনের এর কোনোটি বাস্তবে প্রয়োগের আশাও ছিল না। কিন্তু 10 বছর পর যখন আমরা প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করছিলাম, তখন সবকিছুই আমার কাছে ফিরে এলো এবং আমরা সবকিছুই ম্যাকে ডিজাইন করেছিলাম। এটি ছিল প্রথম কম্পিউটার যেখানে সুন্দর টাইপোগ্রাফি ছিল। যদি আমি কলেজে সেই একক কোর্সে না পড়তাম, তাহলে ম্যাকের কখনো একাধিক টাইপফেস বা আনুপাতিক ব্যবধানযুক্ত ফন্ট থাকত না। আর যেহেতু উইন্ডোজ কেবল ম্যাক কপি করেছে, তাই প্রভাবত কোনো পার্সোনাল কম্পিউটারেই এগুলো থাকত না। যদি আমি কখনো বাদ না পড়তাম, তাহলে আমি কখনোই সেই ক্যালিগ্রাফি ক্লাসে ভর্তি হতাম না। আর ব্যক্তিগত কম্পিউটারে হয়তো এত চমৎকার টাইপোগ্রাফি নাও থাকতে পারে যা তারা করে। অবশ্যই কলেজে পড়ার সময় সামনের দিকে তাকিয়ে থাকা বিন্দুগুলিকে সংযুক্ত করা অসম্ভব ছিল, কিন্তু 10 বছর পরে পিছনে ফিরে তাকালে এটা খুব স্পষ্ট ছিল। আবার বলছি, সামনের দিকে তাকালে বিন্দুগুলিকে সংযুক্ত করা যাবে না। আপনি কেবল পিছনের দিকে তাকালেই তাদের সংযুক্ত করতে পারবেন। তাই তোমাকে বিশ্বাস করতে হবে যে বিন্দুগুলো তোমার ভবিষ্যতে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে। তোমাকে কিছু একটার উপর বিশ্বাস রাখতে হবে। তোমার অন্তর, ভাগ্য, জীবন, কর্ম, যাই হোক না কেন। কারণ বিশ্বাস করা যে বিন্দুগুলো পথে সংযুক্ত হবে, তা তোমাকে তোমার হৃদয়কে অনুসরণ করার আত্মবিশ্বাস দেবে, এমনকি যখন এটি তোমাকে জীর্ণ পথ থেকে দূরে নিয়ে যায়। আর এটাই সব পরিবর্তন আনবে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা এবং হারানোর গল্প। আমি ভাগ্যবান ছিলাম। জীবনের প্রথম দিকেই আমি যা করতে ভালোবাসি তা খুঁজে পেয়েছিলাম। আমার বয়স যখন 20 বছর, তখন ওয়াজ আর আমি আমার বাবা মায়ের গ্যারেজে অ্যাপেল শুরু করেছিলাম। আমরা কঠোরভাবে কাজ করেছিলাম এবং 10 বছরে আমরা দুজন গ্যারেজে থাকতাম। অ্যাপেল 4000-এরও বেশি কর্মচারী নিয়ে $2 বিলিয়ন একটি কোম্পানি হয়ে উঠল। আমরা মাত্র 1 বছর আগে আমাদের সেরা সৃষ্টি ম্যাকিনটশ প্রকাশ করেছিলাম এবং আমি মাত্র 30 বছরে পা দিয়েছিলাম। আর তারপর আমাকে চাকরিচ্যুত করা হলো। তুমি যে কোম্পানি শুরু করেছ সেখান থেকে কিভাবে চাকরিচ্যুত হতে পারো? ওয়েল, অ্যাপেল যখন বড় হচ্ছিল, তখন আমরা এমন একজনকে নিয়োগ করেছিলাম যাকে আমার মনে হয়েছিল কোম্পানি চালানোর জন্য তুলনামূলকভাবে প্রতিভাবান। এবং প্রথম বছরটা ভালোই চলছিল, কিন্তু তারপর আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে শুরু করে এবং অবশেষে আমাদের মধ্যে মতবিরোধ হয়। যখন আমরা মতবিরোধে জড়িয়ে পড়ি, তখন আমাদের পরিচালনা পর্ষদ তার পক্ষে যায় এবং তাই 30 বছর বয়সে আমি বাইরে এবং খুব প্রকাশ্যে ছিলাম। আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবনের মূল লক্ষ্য ছিল যা আর নেই, এবং এটা ভয়াবহ ছিল। কয়েক মাসের জন্য আমি সত্যিই বুঝতে পারছিলাম না কি করব। আমার মনে হয়েছিল যে আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের হতাশ করে ফেলেছি। আমার হাতে যখন দায়িত্ব দেওয়া হচ্ছিল, তখন আমি সেটা ছেড়ে দিয়েছিলাম। আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েসের সাথে দেখা করে এত খারাপ কাজের জন্য ক্ষমা চেয়েছিলাম। আমি প্রকাশ্যে খুবই ব্যর্থ ছিলাম। এমনকি আমি উপত্যকা থেকে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে আমার মনে কিছু একটা আসতে শুরু করল। আমি এখনও যা করতাম তা ভালোবাসতাম। অ্যাপেলের বিভিন্ন ঘটনার ফলে সেই পরিবর্তন একটুও আসেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু আমি এখনও প্রেমে পড়েছিলাম। তাই আমি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু দেখা গেল অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়াটাই আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হওয়ার ভার আমার জীবনে আর কখনো ঘটতে পারেনি। আবার নতুন হওয়ার, সবকিছু সম্পর্কে কম নিশ্চিত হওয়ার হালকা অনুভূতিতে প্রতিস্থাপিত হয়েছে। এটি আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ের মধ্যে প্রবেশ করার স্বাধীনতা দিয়েছিল। পরবর্তী 5 বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি, পিক্সার নামে আরেকটি কোম্পানি, এবং একজন অসাধারণ মহিলার প্রেমে পড়ে যাই, যিনি পরে আমার স্ত্রী হয়েছিলেন।
পিক্সার বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম টয় স্টোরি তৈরি করে এবং এখন এটি বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। একটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে দিয়ে অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি এবং নেক্সটে আমরা যে টেকনোলজি তৈরি করেছি তা অ্যাপেলের বর্তমান নবজাগরণের কেন্দ্রবিন্দুতে। আর লরেন আর আমার দারুণ একটা পরিবার আছে। আমি নিশ্চিত যে অ্যাপেল থেকে আমাকে বরখাস্ত না করলে এর কোনোটাই ঘটত না। ওষুধটির স্বাদ খুবই খারাপ ছিল, কিন্তু আমার মনে হয় রোগীর এটা দরকার ছিল। কখনো কখনো জীবন তোমার মাথায় ইট দিয়ে আঘাত করবে, বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত যে একমাত্র জিনিস যা আমাকে এগিয়ে নিয়ে গেছে তা হলো আমি যা করতাম তা ভালোবাসি। তোমাকে যা ভালোবাসো তা খুঁজে বের করতে হবে। আর এটা কাজের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি তোমার প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও। তোমার কাজ তোমার জীবনের একটি বিরাট অংশ জুড়ে থাকবে। আর সত্যিকারের সন্তুষ্ট থাকার একমাত্র উপায় হল আপনি যাকে মহান কাজ বলে মনে করেন তা করা। আর মহান কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা। যদি আপনি এখনও এটি খুঁজে না পান, তাহলে খুঁজতে থাকুন এবং স্থির হয়ো না। হৃদয়ের সকল বিষয়ের মতো তুমি যখন এটি পাবে তখনই জানতে পারবে। আর যে কোনো ভালো সম্পর্কের মতো বছরের পর বছর ধরে এটি ভালো থেকে আরও ভালোতর হতে থাকে। তাই খুঁজতে থাকো, স্থির হয়ো না। আমার তৃতীয় গল্পটি মৃত্যু নিয়ে। আমার বয়স যখন 17 তখন আমি একটা উক্তি পড়েছিলাম, যদি তুমি প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন এটাই তোমার শেষ দিন, তাহলে একদিন তুমি অবশ্যই ঠিক হবে। এটা আমার মনে একটা ছাপ ফেলেছিল। আর তারপর থেকে গত 33 বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে কি আমি আজ যা করতে যাচ্ছি তা করতে চাইব? আর যখনই টানা অনেক দিন ধরে উত্তর না থাকে, তখনই আমি বুঝতে পারি যে আমার কিছু পরিবর্তন করা দরকার। আমি শীঘ্রই মারা যাব এই কথা মনে রাখাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। কারণ প্রায় সবকিছুই, সমস্ত বাহ্যিক প্রত্যাশা, সমস্ত অহংকার, সমস্ত লজ্জা বা ব্যর্থতার ভয়, এই জিনিসগুলি মৃত্যুর মুখে হারিয়ে যায়। কেবল যা সত্যি গুরুত্বপূর্ণ তা রেখে যায়। তুমি মারা যাবে তা মনে রাখাই হলো আমার জানা সবচেয়ে ভালো উপায় তোমার হারানোর কিছু আছে এই ভাবনার ফাঁদ এড়াতে। তুমি ইতিমধ্যেই নগ্ন। তোমার হৃদয়ের কথা না শোনার কোনো কারণ নেই। প্রায় 1 বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। সকাল 7:30টায় আমার স্ক্যান করা হয়েছিল এবং তাতে আমার অগ্নাশয়ে একটি টিউমার স্পষ্টভাবে দেখা গিয়েছিল। আমি জানতামই না যে অগ্নাশয় কি। ডাক্তাররা আমাকে বলেছিলেন যে এটি প্রায় নিশ্চিতভাবেই এক ধরনের ক্যান্সার যা নিরাময়যোগ্য এবং আমার 3 থেকে 6 মাসের বেশি বাঁচতে হবে না। আমার ডাক্তার আমাকে বাড়ি ফিরে আমার সমস্ত কাজকর্ম ঠিক করার পরামর্শ দিয়েছিলেন, যা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য ডাক্তারের কোড। এর অর্থ হল আগামী 10 বছরে তুমি যা বলেছিলে মাত্র কয়েক মাসের মধ্যে তোমার বাচ্চাদের সবকিছু বলার চেষ্টা করা। এর অর্থ হল সবকিছু ঠিকঠাক করে রাখা যাতে তোমার পরিবারের জন্য সবকিছু যতটা সম্ভব সহজ হয়। এর অর্থ হল বিদায় জানানো। সারাদিন আমি সেই রোগ নির্ণয়ের সাথেই কাটিয়েছি। পরে সেই সন্ধ্যায় আমার একটি বায়োপসি করা হয়, যেখানে তারা আমার গলায়, আমার পেটের মধ্য দিয়ে এবং আমার অন্ত্রে একটি এন্ডোস্কোপ ঢুকিয়ে দেয়। আমার অগ্নাশয়ে একটি সূচ ঢোকায় এবং টিউমার থেকে কয়েকটি কোষ বের করে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার স্ত্রী, যিনি সেখানে ছিলেন, আমাকে বলেছিলেন যে যখন তারা কোষগুলিকে মাইক্রোস্কোপের নিচে দেখেন তখন ডাক্তাররা কাঁদতে শুরু করেন, কারণ এটি অগ্নাশয়ের ক্যান্সারের একটি খুব বিরল রূপ যা অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময়যোগ্য। আমার অস্ত্রোপচার হয়েছে এবং সৌভাগ্যবশত আমি এখন ভালো আছি। মৃত্যুর মুখোমুখি হওয়ার এটাই ছিল আমার সবচেয়ে কাছের অভিজ্ঞতা এবং আশা করি আরও কয়েক দশক ধরে এটাই আমার সবচেয়ে কাছের অভিজ্ঞতা হবে। এর মধ্য দিয়ে বেঁচে থাকার পর আমি এখন তোমাদের কাছে এটা বলতে পারছি যখন মৃত্যু ছিল একটা কার্যকর কিন্তু সম্পূর্ণ বুদ্ধিমত্তার ধারণা। কেউ মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চায় তারাও সেখানে পৌঁছানোর জন্য মরতে চায় না। তবুও মৃত্যুই আমাদের সকলের গন্তব্য। কেউ এ থেকে রেহাই পায়নি, আর এটাই হওয়া উচিত, কারণ মৃত্যু সম্ভবত জীবনের সেরা আবিষ্কার। এটি জীবনের পরিবর্তনের বাহক। এটি পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেয়। এই মুহূর্তে নতুন হলো তুমি, কিন্তু একদিন, খুব বেশি দিন পরে নয়, তুমি ধীরে ধীরে পুরনো হয়ে যাবে এবং মুছে যাবে। এত নাটকীয় হওয়ার জন্য দুঃখিত, কিন্তু এটা একেবারেই সত্য। তোমার সময় সীমিত, তাই অন্যের কারো জীবন যাপন করে সময় নষ্ট করো না।
অন্যের চিন্তাভাবনার ফলাফল নিয়ে বেঁচে থাকা এমন মতবাদের ফাঁদে পা দিও না। অন্যের মতামতের কোলাহলে তোমার নিজের ভেতরের কণ্ঠস্বর চেপে ধরো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার হৃদয় এবং অন্তর্দৃষ্টির কথা শোনার সাহস রাখো। তারা ইতিমধ্যেই জানে তুমি আসলে কি হতে চাও। বাকি সবকিছুই গৌণ। যখন আমি ছোট ছিলাম তখন দ্য হোল আর্থ ক্যাটালগ নামে একটি অসাধারণ সাময়িক পত্রিকা বা ম্যাগাজিন ছিল, যেটা আমার জেনারেশনের বাইবেলগুলির মধ্যে একটি ছিল। এটা স্টুয়ার্ট ব্র্যান্ড নামে একজন দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি এখান থেকে খুব বেশি দূরে মেনলো পার্কে ছিলেন, এবং তিনি তার কাব্যিক ছোঁয়া দিয়ে এটাকে জীবন্ত করে তুলেছিলেন। এটা 60-এর দশকের শেষের দিকের, ব্যক্তিগত কম্পিউটার এবং ডেস্কটপ প্রকাশনার আগে, তাই এটা সবই টাইপরাইটার, কাঁচি এবং পোলারয়েড ক্যামেরা দিয়ে তৈরি করা হতো। গুগল আসার ৩৫ বছর আগে এটা ছিল পেপারব্যাক আকারে গুগলের মতো। এটা ছিল আদর্শবাদী, সুন্দর সরঞ্জাম এবং দুর্দান্ত ধারণায় পরিপূর্ণ। স্টুয়ার্ট এবং তার দল দ্য হোল আর্থ ক্যাটালগের বেশ কয়েকটি সংখ্যা প্রকাশ করেছিল, আর তারপর যখন এটা তার কাজ শেষ করে তখন তারা একটি চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেছিল। সময়টা ছিল ১৯৭০-এর দশকের মাঝামাঝি, এবং আমি তোমার বয়সী। তাদের বিদায়ী বার্তার পিছনের পৃষ্ঠায় একটি ভোরের গ্রামাঞ্চলের রাস্তার ছবি ছিল। তার নিচে লেখা ছিল, ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। হ্যাঁ, তাদের বিদায়ী বার্তাটি ছিল, ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। এবং আমি সবসময় নিজের জন্য এটা কামনা করেছি। আর এখন যখন তুমি নতুন করে শুরু করার জন্য স্নাতক হবে, আমি তোমার জন্য এটা কামনা করি। ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।